কল্যাণী আসু বৌমা, শেষ চিঠিতে তোমাকে এখানকার নাচের কথা লিখেছিলুম। ভেবেছিলুম নাচ সম্বন্ধে শেষ কথা বলা হয়ে গেল। এমন সময়ে সেই রাত্রে আর এক নাচের বৈঠকে ডাক পড়ল। সেই অতি প্রকাণ্ড মণ্ডপে আসর। বহু বিস্তীর্ণ শ্বেত পাথরের ভিত্তিতলে বিদ্যুৎ দ্বীপের আলো ঝলমল করছে। আহারে বসবার আগে নাচের একটা পালা আরম্ভ হলো। পুরুষের নাচ। বিষয়টা হচ্ছে ইন্দ্রজিতের সঙ্গে হনুমানের লড়াই। এখানকার রাজার ভাই ইন্দ্রজিৎ সেজেছেন। ইনি নৃত্যবিদ্যায় ওস্তাদ। আশ্চর্যের বিষয় এই যে বয়ঃপ্রাপ্ত অবস্থায় ইনি নাচ শিখতে আরম্ভ করেছেন। অল্প বয়সে সমস্ত শরীরটা যখন নম্র থাকে, হাড় যখন পাকেনি, সেই সময়ে এই নাচ শিক্ষা করা দরকার। দেহের প্রত্যেক গ্রন্থি যাতে অতি সহজে সরে, প্রত্যেক মাংসপেশিতে যাতে অনায়াসে জোর পৌঁছয়, এমন অভ্যাস করা চাই। কিন্তু নাচ সম্বন্ধে রাজার ভাইয়ের স্বাভাবিক প্রতিভা থাকাতে তাকে বেশি চেষ্টা করতে হয়নি। হনুমান বনের জন্তু, ইন্দ্রজিৎ সুশিক্ষিত রাক্ষস। দুজনের নাচের ভঙ্গিতে সেই ভাবের পার্থক্যটি বুঝিয়ে দেওয়া চাই, নইলে রসভঙ্গ হয়। প্রথমে যেটা চোখে পড়ে সে হচ্ছে এদের সাজ। সাধারণত আমাদের যাত্রায় নাটকে হনুমানের হনুমানত্ব খুব বেশি করে ফুটিয়ে তুলে দর্শকদের কৌতুক উদ্রেক করবার চেষ্টা হয়। এখানে হনুমানের আভাসটুকু দেওয়াতে তার মনুষ্যত্ব আরো বেশি উজ্জ্বল হয়েছে। হনুমানের নাচে লম্ফঝম্ফ দ্বারা তার বানর স্বভাব প্রকাশ করা কিছুই কঠিন হতো না, আর সেই উপায়ে সমস্ত সভা অনায়াসেই অট্টহাস্যে মুখরিত হয়ে উঠত। কিন্তু কঠিন কাজ হচ্ছে হনুমানকে মহত্ব দেওয়া। বাংলাদেশের অভিনয় প্রকৃতি দেখলে বোঝা যায় যে হনুমানের বীরত্ব তার একনিষ্ঠ ভক্তি ও আত্মত্যাগের চেয়ে তার লেজের দৈর্ঘ্য, তার পোড়ামুখের ভঙ্গিমা, তার বানরত্বই বাঙালির মনকে বেশি করে অধিকার করেছে। আমাদের পশ্চিমাঞ্চলে তার উল্টো। এমনকি হনুমান প্রসাদ নাম রাখতে বাপ মায়ের দ্বিধা বোধ হয় না। বাংলায় হনুমান চন্দ্র বা হনুমানেন্দ্র আমরা কল্পনা করতে পারি নে। এদেশের লোকেরাও রামায়ণের হনুমানের বড় দিকটাই দেখে। নাচে হনুমানের রূপ দেখলুম, পিঠ বেয়ে মাথা পর্যন্ত লেজ, কিন্তু এমন একটা শোভন ভঙ্গি যে দেখে হাসি পাবার জো নেই। আর সমস্তই মানুষের মতো। মুকুট থেকে পা পর্যন্ত ইন্দ্রজিতের সাজসজ্জা একটি সুন্দর ছবি। তারপরে দুইজনে নাচতে নাচতে লড়াই, সঙ্গে সঙ্গে ঢাকে ঢোলে কাসরে ঘণ্টায় নানাবিধ যন্ত্রে ও মাঝে মাঝে বহু মানুষের কণ্ঠের গর্জনে সঙ্গীত খুব গম্ভীর, প্রবল ও প্রমত্ত হয়ে উঠছে। অথচ সে সঙ্গীত শ্রুতিকটু একটুও নয়। বহু যন্ত্র সম্মিলনের সুশ্রাব্য নৈপুণ্য তার উদ্দামতার সঙ্গে চমৎকার সম্মিলিত। নাচ সে বড় আশ্চর্য। তাতে যেমন পৌরুষ, সৌন্দর্যও তেমনি। লড়াইয়ের দ্বন্দ্ব অভিনয়ে নাচের প্রকৃতি একটু মাত্র এলোমেলো হয়ে যায়নি। আমাদের দেশের স্টেজে রাজপুত বীরপুরুষের বীরত্ব যেরকম নিতান্ত খেলো, তা একেবারেই নয়। প্রত্যেক ভঙ্গিতে ভারী একটা মর্যাদা আছে। গদা যুদ্ধ, মল্লযুদ্ধ, মুষলের আঘাত সমস্তই ত্রুটিমাত্র বিহীন নাচে ফুটে উঠেছে। সমস্তর মধ্যে অপূর্ব একটি শ্রী, অথচ দৃপ্ত পৌরুষের আলোড়ন। এর আগে এখানে মেয়েদের নাচ দেখেছি, দেখে মুগ্ধ হয়েছি, কিন্তু এই পুরুষের নাচের তুলনায় তাকে ক্ষীণ বোধ হলো।
এর স্বাদ তার চেয়ে অনেক বেশি প্রবল। যখন ধ্রুপদের নেশায় পেয়ে বসে তখন টপ্পার নিছক মিষ্টতা হালকা বোধ হয়। এও সেই রকম। আজ সকালে 10টার সময় আমাদের এখানে গৃহকর্তা আরেকটি নাচের ব্যবস্থা করেছিলেন। মেয়ে দুজনে পুরুষের ভূমিকা নিয়েছিল। অর্জুন আর সুবলের যুদ্ধ। গল্পটা হয়তো মহাভারতে আছে, কিন্তু আমার তো মনে পড়ল না। ব্যাপারটা হচ্ছে, কোন এক বাগানে অর্জুনের অস্ত্র ছিল। সেই অস্ত্র চুরি করেছে সুবল। সে খুঁজে বেড়াচ্ছে অর্জুনকে মারবার জন্যে। অর্জুন ছিল বাগানের মালি বেশে। খানিকটা কথাবার্তার পরে দুজনের লড়াই। সুবলের কাছে বলরামের লাঙল অস্ত্রটা ছিল। যুদ্ধ করতে করতে অর্জুন সেটা কেড়ে নিয়ে তবে সুবলকে মারতে পারলে। নটিরা যে মেয়ে সেটা বুঝতে কিছুই বাধে না। অতিরিক্ত যত্নে সেটা লুকোবার চেষ্টাও করেনি। তার কারণ, যারা নাচছে তারা মেয়ে কি পুরুষ সেটা গৌণ। নাচটা কি সেইটাই দেখবার বিষয়। দেহটা মেয়ের, কিন্তু লড়াইটা পুরুষের। এর মধ্যে একটা বিরুদ্ধতা আছে বলেই এই অদ্ভুত সমাবেশে বিষয়টা আরো যেন তীব্র হয়ে ওঠে। কমনীয়তার আধারে বীর রসের উচ্ছলতা। মনে করো না, বাঘ নয়, সিংহ নয়, জবা ফুলে ধুতরা ফুলে সাংঘাতিক হানাহানি, ডাঁটায় ডাঁটায় সংঘর্ষ, পাপড়িগুলি ছিন্ন বিচ্ছিন্ন। এদিকে বনসভা কাঁপিয়ে বৈশাখী ঝড়ের গামেলান বাজছে। গুরু গুরু মেঘের মৃদঙ্গ, গাছের ডালে ডালে ঠকাঠকি, আর শো শো শব্দে বাতাসের বাঁশি। সব শেষে এলেন রাজার ভাই। এবার তিনি একলা নাচলেন। তিনি ঘটোৎকচ। হাস্যরসিক বাঙালি হয়তো ঘটোৎকচকে নিয়ে বরাবর হাসাহাসি করে এসেছে। এখানকার লোক চিত্তে ঘটোৎকচের খুব আদর। সেই জন্যই মহাভারতের গল্প এদের হাতে আরো অনেকখানি বেড়ে গেল। এরা ঘটোৎকচের সঙ্গে ভার্গিবা বলে এক মেয়ের ঘটালে বিয়ে। সে মেয়েটি আবার অর্জুনের কন্যা। বিবাহ সম্বন্ধে এদের প্রথা ইউরোপের কাছাকাছি যায়। খুড়তো জ্যাঠতো ভাই বোনে বাধা নেই। ভার্গিবার গর্ভে ঘটোৎকচের একটি ছেলেও আছে। তার নাম শশীকিরণ। যা হোক, আজকের নাচের বিষয়টা হচ্ছে প্রিয়তমাকে স্মরণ করে বিরোহী ঘটোৎকচের ঔৎসুক্য। এমনকি মাঝে মাঝে মূর্ছার ভাবে সে মাটিতে বসে পড়ছে। কল্পনায় আকাশে তার ছবি দেখে সে ব্যাকুল। অবশেষে আর থাকতে না পেরে প্রেয়সীকে খুঁজতে সে উড়ে চলে গেল। এর মধ্যে একটি ভাববার জিনিস আছে। ইউরোপীয় শিল্পীর এঞ্জেলদের মতো এরা ঘটোৎকচের পিঠে নকল পাখা বসিয়ে দেয়নি। চাদরখানা নিয়ে নাচের ভঙ্গিতে ওরার ভাব দেখিয়েছে। এর থেকে মনে পড়ে গেল শকুন্তলা নাটকে কবির নির্দেশ বাক্য, রথ বেগম নাটয়তি। বোঝা যাচ্ছে রথ বেগটা নাচের দ্বারাই প্রকাশ হতো, রথের দ্বারা নয়। রামায়ণ মহাভারতের গল্প এদেশের লোকের মনকে জীবনকে যে কিরকম গভীরভাবে অধিকার করেছে তা এই কদিনে স্পষ্ট বোঝা গেল। ভূগোলের বইয়ে পড়া গেছে, বিদেশ থেকে অনুকূল ক্ষেত্রে কোনো প্রাণী বা উদ্ভিদের নতুন আমদানি হবার অনতিকাল পরেই দেখতে দেখতে তারা সমস্ত দেশকে ছেয়ে ফেলেছে। এমনকি যেখান থেকে তাদের আনা হয়েছে সেখানেও তাদের এমন অপরিমিত প্রভাব নেই। রামায়ণ মহাভারতের গল্প এদের চিত্তক্ষেত্রে তেমনি করে এসে তাকে আচ্ছন্ন করে ফেলেছে। চিত্তের এমন প্রবল উদ্বোধন কলা রচনায় নিজেকে প্রকাশ না করে থাকতে পারে না। সেই প্রকাশের অপর্যাপ্ত আনন্দ দেখা দিয়েছিল বরবুদুরের মূর্তি কল্পনায়। আজ এখানকার মেয়ে পুরুষ নিজেদের দেহের মধ্যেই যেন
মহাকাব্যের পাত্রদের চরিত কথাকে নৃত্য মূর্তিতে প্রকাশ করছে। ছন্দে ছন্দে এদের রক্ত প্রবাহে সেই সকল কাহিনী ভাবের বেগে আন্দোলিত। এছাড়া কত রকম বেরকমের অভিনয়, তার অধিকাংশই এই সকল বিষয় নিয়ে। বাইরের দিকে ভারতবর্ষের থেকে এরা বহু শতাব্দী সম্পূর্ণ বিচ্ছিন্ন, তবু এতকাল এই রামায়ণ মহাভারত নিবিড়ভাবে ভারতবর্ষের মধ্যেই এদের রক্ষা করে এসেছে। ওলন্দাজরা এই দ্বীপগুলিকে বলে ডাচ ইন্ডিজ, বস্তুত এদের বলা যেতে পারে ব্যাস ইন্ডিজ। পূর্বেই বলেছি এরা ঘটোৎকচের ছেলের নাম রেখেছে শশীকিরণ। সংস্কৃত ভাষা থেকে নাম রচনা এদের আজও চলছে। মাঝে মাঝে নামকরণ অদ্ভুত রকম হয়। এখানকার রাজবৈদ্যের উপাধি ক্রীড়নির্মল। আমরা যাকে নিরাময় বা নীরব বলে থাকি, এরা নির্মল শব্দকে সেই অর্থ দিয়েছে। এদিকে ক্রীড় শব্দ আমাদের অভিধানে খেলা, কিন্তু ক্রীড় বলতে এখানে বোঝাচ্ছে উদ্যোগ। রোগ দূর করাতেই যার উদ্যোগ, সে হলো ক্রীড়নির্মল। ফসলের ক্ষেতে যে সেচ দেওয়া হয় তাকে এরা বলে সিন্ধু অমৃত। এখানে জল অর্থেই সিন্ধু কথার ব্যবহার। ক্ষেত্রকে যে জলসেচ মৃত্যু থেকে বাঁচায়, সেই হলো সিন্ধু অমৃত। আমাদের গৃহস্বামীর একটি ছেলের নাম সরস, আর একটির নাম সন্তোষ। বলা বাহুল্য, সরস বলতে এখানে রাগী মেজাজের লোক বোঝায় না, বুঝতে হবে সতেজ। রাজার মেয়েটির নাম কুসুমবর্ধিনী। অনন্ত কুসুম, জাতি কুসুম, কুসুমায়ুধ, কুসুম ব্রত, এমন সব নামও শোনা যায়। এদের নামে যেমন বিশুদ্ধ ও সুগম্ভীর সংস্কৃত শব্দের ব্যবহার এমনতর আমাদের দেশে দেখা যায় না। যেমন আত্মসুবিজ্ঞ, শাস্ত্রাজ্ঞ, বীর পুস্তক, বীর্য সুশাস্ত্র, সহস্র প্রবীর, বীর্য সুব্রত, পদ্ম সুশাস্ত্র, কৃতাধীরাজ, সহস্র সুগন্ধ, পূর্ণ প্রণত, যশ বিদগ্ধ, চক্রাধীরাজ, মৃত সঞ্জয়, আর্য সুতীর্থ, কৃতস্বর, চক্রাধিব্রত, সূর্য প্রণত, কৃত বিভব। সেদিন যে রাজার বাড়িতে গিয়েছিলেন তার নাম সুশুহুনন পাকুভুবন। তারই এক ছেলের বাড়িতে কাল আমাদের নিমন্ত্রণ ছিল। তার নাম অভিমন্যু। এদের সকলেরই সৌজন্য স্বাভাবিক, নম্রতা সুন্দর। সেখানে মহাভারতের বিরাট পর্ব থেকে ছায়াভিনয়ের পালা চলছিল। ছায়াভিনয় এ দেশ ছাড়া আর কোথাও দেখিনি, অতএব বুঝিয়ে বলা দরকার। একটা সাদা কাপড়ের পট টাঙানো, তার সামনে একটা মস্ত প্রদীপ উজ্জ্বল শিখা নিয়ে জ্বলছে। তার দুই ধারে পাতলা চামড়ায় আঁকা মহাভারতের নানা চরিত্রের ছবি সাজানো। তাদের হাত পাগুলো দড়ির টানে নড়ানো যায় এমন ভাবে গাঁথা। এই ছবিগুলি এক একটা লম্বা কাঠিতে বাঁধা। একজন সুর করে গল্পটা আউড়ে যায়, আর সেই গল্প অনুসারে ছবিগুলিকে পটের উপরে নানা ভঙ্গিতে নাড়াতে দোলাতে চালাতে থাকে। ভাবের সঙ্গে সঙ্গতি রেখে গামেলান বাজে। এ যেন মহাভারত শিক্ষার একটা ক্লাসে পাঠের সঙ্গে ছবির অভিনয় যোগে বিষয়টা মনে মুদ্রিত করে দেওয়া। মনে করো, এমনি করে যদি স্কুলে ইতিহাস শেখানো যায়, মাস্টার মশাই গল্পটা বলে যান, আর একজন পুতুল খেলাওয়ালা প্রধান প্রধান ব্যাপারগুলো পুতুলের অভিনয় দিয়ে দেখিয়ে যেতে থাকে, আর সঙ্গে সঙ্গে ভাব অনুসারে নানা সুরে তালে বাজনা বাজে। ইতিহাস শেখবার এমন সুন্দর উপায় কি আর হতে পারে?
মানুষের জীবন বিপদ সম্পদ সুখ দুঃখের আবেগে নানা প্রকার রূপে ধ্বনিতে স্পর্শে লীলায়িত হয়ে চলেছে। তার সমস্তটা যদি কেবল ধ্বনিতে প্রকাশ করতে হয় তাহলে সে একটা বিচিত্র সঙ্গীত হয়ে ওঠে। তেমনি আর সমস্ত ছেড়ে দিয়ে সেটাকে কেবলমাত্র যদি গতি দিয়ে প্রকাশ করতে হয় তাহলে সেটা হয় নাচ। ছন্দময় সুরই হোক আর নৃত্যই হোক, তার একটা গতিবেগ আছে। সেই বেগ আমাদের চৈতন্যের রস চাঞ্চল্য সঞ্চার করে তাকে প্রবলভাবে জাগিয়ে রাখে। কোনো ব্যাপারকে নিবিড় করে উপলব্ধি করাতে হলে আমাদের চৈতন্যকে এই রকম বেগবান করে তুলতে হয়। এই দেশের লোক ক্রমাগতই সুর ও নাচের সাহায্যে রামায়ণ মহাভারতের গল্পগুলিকে নিজের চৈতন্যের মধ্যে সর্বদাই দোলায়িত করে রেখেছে। এই কাহিনীগুলি রসের ঝর্ণা ধারায় কেবলই এদের জীবনের উপর দিয়ে প্রবাহিত। রামায়ণ মহাভারতকে এমনি নানাবিধ প্রাণবান উপায়ে সর্বতোভাবে আত্মসাৎ করবার চেষ্টা, শিক্ষার বিষয়কে একান্ত করে গ্রহণ ও ধারণ করবার প্রকৃষ্ট প্রণালী কি তা যেন সমস্ত দেশের লোকে মিলে উদ্ভাবন করেছে। রামায়ণ মহাভারতকে গভীর করে পাবার আগ্রহে ও আনন্দেই এই উদ্ভাবনা স্বাভাবিক হলো। কাল যে ছবির অভিনয় দেখা গেল তাও প্রধানতই নাচ, অর্থাৎ ছন্দময় গতির ভাষা দিয়ে গল্প বলা। এর থেকে একটা কথা বোঝা যাবে, এ দেশে নাচের মনোহারিতা ভোগ করবার জন্যেই নাচ নয়, নাচটা এদের ভাষা, এদের পুরাণ ইতিহাস নাচের ভাষাতেই কথা কইতে থাকে। এদের কামেলানের সঙ্গীতটাও সুরের নাচ, কখনো দ্রুত, কখনো বিলম্বিত, কখনো প্রবল, কখনো মৃদু। এই সঙ্গীতটাও সঙ্গীতের জন্য নয়, কোনো একটা কাহিনীকে নৃত্য ছন্দের অনুষঙ্গ দেবার জন্যে। দীপালোকিত সভায় এসে যখন প্রথম বসলুম তখন ব্যাপারখানা দেখে কিছুই বুঝতে পারা গেল না, বিরক্তি বোধ হতে লাগলো। খানিক বাদে আমাকে পটের পশ্চাৎ ভাগে নিয়ে গেল। সেদিকে আলো নেই, সেই অন্ধকার ঘরে মেয়েরা বসে দেখছে। এদিকটাতে ছবিগুলি অদৃশ্য, ছবিগুলিকে যে মানুষ নাচাচ্ছে তাকেও দেখা যায় না, কেবল আলোকিত পটের উপর অন্নপীঠের ছবির ছায়াগুলি নেচে বেড়াচ্ছে, যেন উত্তানশায়ী শিবের বুকের উপরে মহামায়ার নাচ। জ্যোতির্লোকে যে সৃষ্টিকর্তা আছেন তিনি যখন নিজের সৃষ্টিপটের আড়ালে নিজেকে গোপন রাখেন তখন আমরা সৃষ্টিকে দেখতে পাই। সৃষ্টিকর্তার সঙ্গে সৃষ্টির অবিশ্রাম যোগ আছে বলে যে জানে সেই তাকে সত্য বলে জানে। সেই যোগ থেকে বিচ্ছিন্ন করে দেখলে এই চঞ্চল ছায়াগুলিকে নিতান্তই মায়া বলে বোধ হয়। কোনো কোনো সাধক পটটাকে ছিঁড়ে ফেলে ওপারে গিয়ে দেখতে চায়, অর্থাৎ সৃষ্টিকে বাদ দিয়ে সৃষ্টিকর্তাকে দেখবার চেষ্টা, কিন্তু তার মতো মায়া আর কিছুই হতে পারে না। ছায়ার খেলা দেখতে দেখতে এই কথাটাই কেবল আমার মনে হচ্ছিল। আমি যখন চলে আসছি আমাদের নিমন্ত্রণ কর্তা আমাকে খুব একটি মূল্যবান উপহার দিলেন, বড় একটি বাটিক শিল্পের কাপড়। বললেন এই রকম বিশেষ কাপড় রাজবংশের ছেলেরা ছাড়া কেউ পরতে পায় না, সুতরাং এ জাতের কাপড় আমি কোথাও কিনতে পেতুম না। আমাদের এখানকার পালা আজ শেষ হলো, কাল যাব যজ্ঞ কর্তায়। সেখানকার রাজবাড়িতেও নাচ গান প্রভৃতির রীতি পদ্ধতি বিশুদ্ধ প্রাচীন কালের, অথচ এখানকার সঙ্গে পার্থক্য আছে। যজ্ঞকর্তা থেকে বড়বুদুরের কাছেই, মোটরে ঘণ্টাখানেকের পথ। আরো দিন ৫-৬ লাগবে এই সমস্ত দেখে শুনে নিতে, তারপরে ছুটি। ইতি ১৭ সেপ্টেম্বর ১৯২৭।